আসসালামু আলাইকুম। অ্যাডমিশন রেজিস্টার্ড ব্যাচ সেকেন্ড টাইম, সবাইকে স্বাগতম আজকের মার্কেটিং ক্লাসে। আজকে আমরা মার্কেটিং প্রথম পত্রের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করব। সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যায়। আজকের ক্লাসে আমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টার মৌলিক টপিকস নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করে দিন। ওকে, তো আমরা বিপণন, বাজারজাতকরণ বা বিপণন একই কথা। হ্যাঁ, বাজারজাতকরণ বা বিপণন বিষয়টা একই কথা। বিপণন বা যদি বলেন যে ইংরেজি শব্দটা মার্কেটিং, এটা হচ্ছে একই কথা। যেমন আমরা জানি আমাদের যে ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, আর বিপণন বা মার্কেটিং বা বাজারজাতকরণের উদ্দেশ্য হচ্ছে আপনার ক্রেতা সন্তুষ্টি করা। এটা হচ্ছে মূল কাজ, ক্রেতা সন্তুষ্টির মাধ্যমে মুনাফা অর্জন। ব্যবসায় যেমন প্রধান কাজ হচ্ছে বা উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, বিপণনের ক্ষেত্রে এটার উদ্দেশ্য হচ্ছে ক্রেতা সন্তুষ্টি করা। ঠিক আছে, আপনার কাস্টমারকে আপনি সন্তুষ্টি করার মাধ্যমে মুনাফা অর্জন করবেন। এটাই হচ্ছে আমাদের বিপণনের মূল থিম। ওকে, এরপরে আসেন। ওকে, অর্থাৎ বিপণনের মূল কাজটি হচ্ছে ক্রেতা সন্তুষ্টি। এই ক্রেতা সন্তুষ্টি বিধানের লক্ষ্যে উৎপাদিত পণ্য সামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তার নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত যাবতীয় কাজের সমষ্টি, মানে চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছে দেওয়াকে বাজারজাতকরণ বলে। দেখেন, আমরা জানি শিল্পের কাজ পণ্য উৎপাদন করা, এটা থেকে উৎপাদিত পণ্যের পরে তার পণ্যটাকে আমাদের ক্রেতার নিকট পৌঁছে দেয় কে? বাণিজ্য। এক্ষেত্রে বাণিজ্যের কাজটা করে হচ্ছে বিপণন। ঠিক আছে, বাণিজ্যের কাজটা করে কে? বিপণন বা বাজারজাতকরণ। তো বাজারজাতকরণ একটি ব্যবসায়িক এবং সামাজিক প্রক্রিয়া এবং ক্রেতার প্রয়োজন নির্ধারণ করে পণ্য বা সেবা সরবরাহ করে। আর বাজারজাতকরণের উদ্দেশ্য হচ্ছে ক্রেতার অভাব পূরণের মাধ্যমে, আপনার যে অভাব সেই অভাবটা পূরণ করার মাধ্যমে ভোক্তা সন্তুষ্টি অর্জন করা। অর্থাৎ আপনার যে চাহিদা, যে সামনে বিশ্ববিদ্যালয়ে আপনার যেন একটা প্রস্তুতি খুব ভালো হয়, এই প্রস্তুতিটাকে আমরা ফুলফিল করে আপনাকে স্যাটিসফাইড করার চেষ্টা করব। এটা হচ্ছে বিপণনের দৃষ্টিকোণ থেকে আমাদের উদ্দেশ্য। কথাগুলো বোঝার চেষ্টা করবেন, কি বলছি কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। আর এমনিতে বুঝে পড়তে হবে, যেন তেনভাবে পড়লে হবে না, বুঝে পড়াটা ক্লিয়ার করতে হবে। তারপরে আসেন এখানে, বিপণনের অনেকগুলো যুগ আছে। তো এখানে দেওয়া আছে অনেকগুলো যুগ, আমি একটু আপনাদের আগে বুঝাই নেই। বিপণনে যে অনেকগুলো যুগ আছে, যুগগুলো একটু বুঝে নেই। বিপণনের যুগ ইতিহাসগুলো দেখেন,
যেমন 1 নাম্বার প্রাচীন যুগ, তারপরে হচ্ছে বিনিময় যুগ, এরপরে হচ্ছে আপনার উৎপাদন যুগ, এবং তারপরে হচ্ছে বিক্রয় যুগ। এই 4টা যুগটা আগে বুঝায় নেই। বিক্রয় যুগ, এক কথায় খালি বিষয়টা বোঝার চেষ্টা করবেন কি বুঝাচ্ছি আমি, ঠিক আছে? মার্কেটিং হচ্ছে প্রচুর বুঝতে হবে, মার্কেটিংটা আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। একটু বোঝাচ্ছি, দেখেন। প্রাচীন যুগ, এই যুগে মানুষরা দলবদ্ধ হয়ে একটা গুহায় বসবাস করত। কি করত? দলবদ্ধ হয়ে থাকতো, দলবদ্ধ হয়ে গুহায় বসবাস করত, ঠিক আছে? মানুষ দলবদ্ধ হয়ে গুহায় বসবাস করত। জুমটা একটু কমিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। হুম, হুম। এবার আসি মাছ বেটার। এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, এজেন্সিতে মার্কেটিং ছিল না, এখন মার্কেটিং করা কি ঠিক হবে? না, যদি পারেন করেন, আর না পারলে স্কিপ করতে পারেন। যদি ফিনান্স যদি পারেন ভালো, ফিনান্সটাই দেখেন। আর যদি দেখেন যে না, ফিনান্সটাও ভালো পারেন না, তাহলে মার্কেটিং দেখতে পারেন। প্রাচীন যুগে মানুষ দলবদ্ধ হয়ে গুহায় বসবাস করত। তারা পশু পাখি শিকার করে, পশু শিকার করে জীবিকা নির্বাহ করত, ফলমূল সংগ্রহ করত। এটা, এই যে প্রাচীন যুগের বিষয়, ফলমূল সংগ্রহ করতো, এগুলো হচ্ছে প্রাচীন যুগের মানুষের এই কাজ, প্রাচীন যুগ। এরপরে মানুষ বিনিময় যুগে প্রবেশ করে। এই যুগে কি হচ্ছে জানেন? আমি আপনাকে চাল দিব, আপনি আমাকে ডাল দিবেন। আমি আপনাকে পেয়ারা দিব, আপনি আমাকে কমলা দিবেন। এভাবে দ্রব্যের বিনিময়ে দ্রব্যের প্রথা বা বার্টার সিস্টেম, এই বার্টার সিস্টেম চালু হয়েছে আপনার বিনিময় যুগে। অর্থাৎ দ্রব্যের বিনিময়ে দ্রব্য আপনার লেনদেন হইতো, টাকা পয়সা তো তখন আর প্রচলন হয় নাই। এরপরে মানুষ উৎপাদন যুগে প্রবেশ করে। এই উৎপাদন যুগে মানুষ তার যতটুকু প্রয়োজন, তার প্রয়োজনের চেয়ে বেশি উৎপাদন করত। প্রয়োজনের চেয়ে বেশি উৎপাদনের দিকে মানুষ ঝুঁকে পড়ছে, বেশি উৎপাদন করত, উৎপাদন করত, এবং বাড়তিটা যেটা বেশি উৎপাদন করত সেটাকে সে বিক্রি করে অর্থ উপার্জন করত। এটা হচ্ছে আমাদের এই উৎপাদন যুগ। বিক্রয় যুগে মানুষ চিন্তা করলো, না, এবার বিক্রি বাড়ানোর জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রমোশনাল মানে বিক্রয় প্রসার বা আমরা বলতে বিপণন প্রসার, বিপণন প্রসার রিলেটেড কাজ করতে হবে। যেমন বিজ্ঞাপন দিতে হবে আমাকে, তাহলে আমার বিক্রয় বাড়বে। এই যুগে মানুষ বিজ্ঞাপনের সাথে সম্পর্কিত হয়। তো আমাদের এই 4টা যুগ ভালো করে দেখেন। প্রাচীন যুগ, মানুষ দলবদ্ধ হয়ে গুহায় গুহায় বসবাস করত, পশু ফলমূল শিকার করে তারা জীবন ধারণ করত। বিনিময় যুগে মানুষ চালের বিনিময়ে ডাল, পেয়ারার বিনিময়ে কমলা, এরকম তারা লেনদেন করত। উৎপাদন যুগে মানুষ যতটুকু তার প্রয়োজন তার চেয়ে বেশি পরিমাণে উৎপাদন করা শুরু করলো, এবং বাড়তিটা বিক্রি করে সে অর্থ উপার্জন করত। এবং বিক্রয় যুগ, এই যুগে মানুষ বিজ্ঞাপনের সাথে সম্পর্কিত হয় যে না, বিপণন প্রসার করতে হবে, বিপণন প্রসার করলে আমার বিক্রিটা বাড়বে, কারণ আমি উৎপাদন করছি বেশি, আমার বিক্রি করতে হবে না, তখন হচ্ছে আমাদের বিজ্ঞাপন দিতে হবে। এই 4টা ক্লিয়ার কিনা আমাকে জানান, তাহলে আমি তার পরের অংশে যাব। এই 4টা যুগ ক্লিয়ার কিনা জানাবেন কষ্ট করে। বিপণন যুগ, বিনিময় যুগ, উৎপাদন যুগ, এইগুলো সব ক্লিয়ার কিনা একটু কষ্ট করে জানাবেন।
উৎপাদন যুগের বিষয়টা হচ্ছে আপনার যতটুকু উৎপাদন করার প্রয়োজন বা আপনার যতটুকু দরকার লাগে, আপনি খান 10 কেজি এক মাসে, আপনি 50 কেজি উৎপাদন করেন, করার পরে 10 কেজি নিজের জন্য রাখেন, বাকি 40 কেজি বিক্রি করে দেন। এটা হচ্ছে উৎপাদন যুগ। বেশি বেশি উৎপাদনকে প্রাধান্য পায় উৎপাদনকে। বিষয়টা দেখেন, দরকার হলে একবার দেখাচ্ছি। এই দেখেন প্রাচীন যুগ। তো প্রাচীন যুগে মানুষ কি করতো দেখেন, আত্মনির্ভরশীলতার যুগ বা প্রাচীন সভ্যতার যুগ। এই যুগে মানুষ বনে জঙ্গলে গুহায় নদীর তীরে দলবদ্ধ হয়ে বসবাস করতো, দলবদ্ধ হয়ে। তারা নিজেদের প্রয়োজনে তারা নিজেরাই মেটাতো, ওই পশু পাখি শিকার করে তারা কাজ করতো। বিনিময় যুগ। বিনিময়ের ধারণা থেকেই বিপণনের সৃষ্টি। উদ্ধৃত পণ্য থেকে বিনিময় প্রক্রিয়া শুরু হয়। যেন আপনি আমাকে চাল দিবেন, আমি আপনাকে ডাল দিব, বিষয়টা হচ্ছে এরকম। এরপর আসেন উৎপাদন যুগ। উৎপাদন যুগে মানুষ লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হয়, যার ফলে উৎপাদন কার্য শুরু হয়, উৎপাদন করতে থাকে। যে 1600 সাল থেকে 1930 সাল পর্যন্ত এই সময়কে উৎপাদন যুগ বলা হয়। তো এই উৎপাদন যুগে মানুষ বেশি বেশি করে উৎপাদন করা, বেশি উৎপাদনকে গুরুত্ব দিত। যতটুকু দরকার তার চেয়ে বেশি উৎপাদন করব। কেন? কারণ তাহলে আমার বেশিটা আমি বিক্রি করে মুনাফা অর্জন করতে পারবো। ওকে, এরপরে হচ্ছে আমাদের বিক্রয় যুগ। এই বিক্রয় যুগে কি হতো, বিক্রয় যুগে ভোক্তারা তাদের পছন্দ মতো পণ্য ক্রয়ের সুযোগ পায়। 1930 সাল থেকে 50 সাল পর্যন্ত এই যুগ হয়। এক্ষেত্রে আপনার বিক্রয় যুগ বলা হয়। উৎপাদন দক্ষতা বৃদ্ধি পায় এবং উৎপাদনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে উৎপাদনের পরিমাণ ও বিক্রি বৃদ্ধি পায়। ফলে ভোক্তাদের আকৃষ্ট করার জন্য বিক্রয় প্রসারের বিভিন্ন উন্নয়ন সাধিত হয়। অর্থাৎ ওই বিজ্ঞাপন রিলেটেড কাজের উন্নয়ন হয় এখানে। তো এটা হচ্ছে বইয়ের ভাষায়, আর আমি নিজের ভাষায় বুঝালাম। এরপরে আরো যে 5টা 4টা আছে দেখেন একটু, যে বিপণন যুগ। এই বিপণন যুগে আপনার ক্রেতার সন্তুষ্টি সেই বিষয়কে ফোকাস করে, ক্রেতার প্রয়োজন অভাব চাহিদা এটাকে ফোকাস করা হয়। এরপরে সামাজিক বিপণন যুগ। ক্রেতা সন্তুষ্টির সাথে পরিবেশটাকে গুরুত্ব দেওয়া হয়, এখানে এই পরিবেশ রক্ষাকে গুরুত্ব দেয়। ঠিক আছে, আর এখানে শুধুমাত্র ক্রেতা ভোক্তাদের প্রয়োজন অভাব চাহিদার উপর গুরুত্ব আরোপ করা হয়। আচ্ছা, সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ। এক্ষেত্রে আপনার সাথে আমার একটা স্থায়ী সম্পর্ক, লং টার্ম রিলেশনশিপ ক্রিয়েট করার চেষ্টা করা হয়। অর্থাৎ আপনাকে আমি স্থায়ী ক্রেতায় পরিণত করতে চাবো, স্থায়ী ক্রেতায়। কেন? তাহলে আপনি আমাকে আমাদের স্থায়ী ক্রেতায় পরিণত করতে পারলে আপনি আমাকে পরবর্তীতে অনেক স্টুডেন্ট দিবেন। এই জন্য আপনাকে আমি স্থায়ী ক্রেতায় পরিণত করব, লয়াল কাস্টমার। ঠিক আছে, এই সময়ে ক্রেতার মাঝে ব্র্যান্ড পরিচিতিকরণ প্রবণতা বৃদ্ধি পায়। লাস্টটা হচ্ছে সামাজিক বা মোবাইল বিপণন যুগ। এক্ষেত্রে আপনার আচ্ছা ইন্টারনেট এবং বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতার সংখ্যা সম্পর্ক যোগাযোগ রাখা হয়। মানে হচ্ছে অনলাইনের মাধ্যমে কাজ করা হয়, অনলাইনে ইউটিউবে ফেসবুকের মাধ্যমে বিপণন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে মোবাইল বিপণন যুগ। একদম সহজ কথা যদি বলি আপনাদের একটু বোঝানোর জন্য, যে পরবর্তীতে 5টা বিপণন যুগ যা লিখি এগুলো একটু বোঝার চেষ্টা করেন। তারপরে হচ্ছে সামাজিক বিপণন যুগ, তারপর হচ্ছে সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ, সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ। আর 8 নম্বরটা হচ্ছে মোবাইল মোবাইল মার্কেটিং যুগ, মোবাইল মার্কেটিং। আমি বিষয়টা বুঝাই, এক নজর ভাবে বুঝাই দিচ্ছি যেন সহজে বুঝতে পারেন। যেমন আপনার এই যে প্রথমটায় বিপণন যুগে আপনি ক্রেতাদের প্রয়োজন, আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য প্রফিট করবেন, আপনার কাস্টমারকে সন্তুষ্টি করবেন এবং আপনার পরিবেশটাকে সংরক্ষণ করবেন। টেকসই উন্নয়ন ধারণা, এগুলো হচ্ছে আমাদের এই সামাজিক বিপণন যুগ। ওকে, এরপর আসেন সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ। এটা কি? যারা আপনার ক্রেতা তাদেরকে আপনি চেষ্টা করবেন কি একদম দীর্ঘমেয়াদী সম্পর্ক সৃষ্টি করা, তাদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক সৃষ্টি। এতে কি হবে, তারা আপনার লয়াল কাস্টমার হবে, বিশ্বস্ত হবে এবং ভবিষ্যতে তারা আপনাকে দেখা যাচ্ছে নতুন নতুন ক্রেতা এনে দিবে, নতুন নতুন ক্রেতা আনবে, তারা এনে দিবে। এটা হচ্ছে আমাদের এই সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ। আর মোবাইল মার্কেটিং যুগ হচ্ছে ইউটিউব, ফেসবুক,
তারপরে হচ্ছে আমাদের বর্তমানে অনলাইনের মাধ্যমে বিপণন কাজ পরিচালনা করা, বিপণন কাজ করা। অর্থাৎ বর্তমানে আধুনিক যুগ, এই আধুনিক যুগে আপনার এই অনলাইন জগতে এসে বিপণন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে মোবাইল মার্কেটিং যুগ। তার মানে বুঝতে পারছেন টোটাল 8টা যুগ আছে। প্রথম থেকে একবার রিভিশন করছি। প্রাচীন যুগ বা আত্মনির্ভরশীলতার যুগ, তখন মানুষ গুহায় বসবাস করত দলবদ্ধ হয়ে, পশু পাখি ফলমূল শিকার করে তারা এবং ফলমূল আহরণ করে জীবন পরিচালনা করত। 2 নম্বর যে যুগটা সেটা হচ্ছে আমাদের বিনিময় যুগ, দ্রব্যের বিনিময়ে দ্রব্য, আপনি আমাকে একটা দ্রব্য দিবেন, আমি আপনাকে একটা দ্রব্য দিব। 3 নম্বর যুগ হচ্ছে উৎপাদনশীলতার যুগ। উৎপাদন যুগে মানুষ কি করত, যে তার যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি পরিমাণে উৎপাদন করার চেষ্টা করত। এতে কি হইতো, তাতে সে বাড়তি অর্থটা বা বাড়তি উৎপাদনটাকে বিক্রি করার সুযোগ পেত। এরপর আসছে বিক্রয় যুগ। ওই বিক্রয় যুগে আপনার তারা কি করত, এই যে বিক্রি করার জন্য বিজ্ঞাপন রিলেটেড কাজের সাথে জড়িত হয়ে পড়ে। এরপর হচ্ছে পঞ্চমটা হচ্ছে এই আপনার বিপণন যুগ। ওই যুগে ক্রেতার প্রয়োজন, অভাব, চাহিদা এটার উপর তারা জোর দিয়েছে, ক্রেতা সন্তুষ্টিকে প্রাধান্য দিত। এরপর 6 নম্বরটা হচ্ছে সামাজিক বিপণন যুগ। ওই যুগে ক্রেতার সন্তুষ্টির পাশাপাশি আপনার পরিবেশটাকে রক্ষার চেষ্টা করতো, পরিবেশ দূষণ করবে না এরকম। অর্থাৎ ক্রেতা সন্তুষ্টি প্লাস পরিবেশ দূষণ রোধ, পরিবেশকে রক্ষা করার বিষয়। এরপর 7 নম্বরটা হচ্ছে আমাদের সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ, যেখানে আপনার সাথে আমার একটা দীর্ঘমেয়াদী বন্ডিং সৃষ্টি হবে। এতে আপনি আমার মানে স্থায়ী ক্রেতা হয়ে যাবেন, এতে আপনার থেকে আমি ভবিষ্যতে অনেক সুবিধা পাবো। আর সর্বশেষ হচ্ছে মোবাইল মার্কেটিং যুগ। এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে মার্কেটিং কার্যক্রম পরিচালনা করা। এই হচ্ছে টোটাল 8টা যুগ। এগুলো বেশি আসে না, মোটামুটি আসে, এই জন্য আমি একটু এভাবে পড়ালাম। ওকে, তাহলে আমাকে জানান 8টা যুগ ক্লিয়ার? সকল যে 8টা যুগ ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন? তাহলে আমরা তার পরের স্লাইডে যাব। তন্ময় হাসান, সে বুঝতে পেরেছেন। ওকে, বাকি আমি বুঝতে পারবো যে আসলে আপনাদের পড়ার মানে বুঝার এবিলিটি কিরকম সবার। তৌহিদ, ওকে ঠিক আছে, নেট প্রবলেম ছিল, এখন ঠিক হয়ে গেছে। বিপণনের মৌলিক ধারণা এটা মুখস্থ করতে হবে। বিপণনের মৌলিক ধারণাটাকে মুখস্থ করা লাগবে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিপণনের মৌলিক ধারণাগুলো কি কি একটু দেখেন। প্রয়োজন, অভাব, চাহিদা। প্রয়োজন, অভাব, চাহিদা। বিপণন অর্পণ, যেমন হচ্ছে এখানে পণ্য, সেবা, অভিজ্ঞতা, এগুলো হচ্ছে বিপণন অর্পণ। এরপরে হচ্ছে আমাদের বিপণন অর্পণ, এরপরে হচ্ছে বিনিময় ও সম্পর্ক। সম্পর্ক তারপরে হচ্ছে বাজার। 2 নম্বরটা হচ্ছে ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি। ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি, এই হচ্ছে 5টা বিষয় বিপণনের মৌলিক ধারণা। এটা মুখস্থ করতে হবে। প্রয়োজন, অভাব, চাহিদা, বিপণন অর্পণ, পণ্য সেবা, অভিজ্ঞতা, বিনিময় ও সম্পর্ক, বাজার, ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি। ওকে, এটা মুখস্থ করাটা খুবই প্রয়োজন, এটা মুখস্থ করতেই হবে। প্রয়োজন, অভাব, চাহিদা, বিপণন অর্পণ, ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি, বিনিময় ও সম্পর্ক, বাজার, খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এগুলো বুঝাই দিব এখন, এগুলো আমি এখন বিষয়টা ক্লিয়ার করে বুঝাই দিব।
ওকে, ক্রেতা ভীরু সন্তুষ্টি এক না, ভিন্ন। ওকে, এবার চলেন একটু একটু করে বুঝাই একটা একটা করে। প্রথমে আসেন প্রয়োজন, অভাব, চাহিদা। প্রয়োজন কাকে বলে? আপনি নিজেকে কোনো কিছু থেকে বঞ্চিত মনে করছেন। ধরেন আপনার মনে হচ্ছে আপনি ক্ষুধা থেকে বঞ্চিত, আপনার ক্ষুধা লাগছে, বা আপনার বস্ত্রের অভাব, এগুলো হচ্ছে আপনার প্রয়োজন। মানে আপনি নিজেকে কোনো কিছু থেকে বঞ্চিত মনে করতেছেন, যে ইস, আমার তো অনেক ক্ষুধা লাগছে, আমি মনে হয় খাবার থেকে বঞ্চিত, এরকম মনে করতেছে। এটা হচ্ছে আপনার প্রয়োজন। এবার আসেন অভাব কি জিনিস। এই যে আপনার ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগলে আপনার পেটে যদি ক্ষুধা লাগে, আপনার মনে হয় এই আমার তো ভাত খাইতে হবে, আমরা ভাতের কথা মনে করি। এই ভাত, এটা হচ্ছে আপনার অভাব। যেমন বস্ত্রের কথা মনে হইলে আপনার মনে হইতে পারে আমার তো একটা গেঞ্জি থাকলে ভালো হইতো। এটা এটা হচ্ছে আমাদের অভাব। ক্ষুধা হচ্ছে এবং বস্ত্র হচ্ছে আপনার প্রয়োজন। আবার এই যে অভাবটা হচ্ছে ভাত, গেঞ্জি। কেন? কারণ আপনার মনস্তাত্ত্বিক, আপনার যে মনস্তাত্ত্বিক বিষয়টা, বা আপনার যে সামাজিক যে একটা, যে দেখা গেছে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের ব্যক্তিত্ব বিষয়টা ভাতের দিকে আমাদের ধাবিত করে, বা আমাদের পড়ানোর জন্য আমরা গেঞ্জি, শার্ট, এগুলো দিকে আমরা ধাবিত হই, বা আমাদেরকে এগুলোকে নির্দেশ করে। এই যে আমাদের বস্তুগত বিষয়টা মনস্তাত্ত্বিক থেকে আমরা ওইটার বস্তুর দিক নির্দেশনা করে, সেটা হচ্ছে আমাদের অভাব। এবার আসেন চাহিদার বিষয়টা কি। চাহিদার বিষয়টা হচ্ছে আপনার, যে ধরেন বিষয়টা এরকম, আপনার ভাত ক্রয়ের সামর্থ্য আছে কিনা, সামর্থ্য ও ইচ্ছা, এই দুইটা আছে কিনা। যদি থাকে তাহলে সেটা চাহিদা হবে। আপনার গেঞ্জি ক্রয়ের আপনার সামর্থ্য প্লাস ইচ্ছা আছে কিনা, এটা হলে কি হবে, সামর্থ্য এবং পাশাপাশি ইচ্ছা যদি থাকে তাহলে সেটা চাহিদা হবে। ঠিক আছে? তাহলে প্রয়োজন হচ্ছে কি, আপনার একেবারে প্রথম লেভেলের, যে একটা কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করা। অভাব হচ্ছে কি, আপনার কোনো একটা বস্তুগত দিক নির্দেশ করে। আর চাহিদা হচ্ছে কি, তার সামর্থ্য ও আপনি সেটা ক্রয়ের ইচ্ছা আছে কিনা। যেন আমরা শহীদ স্যারকে দিয়ে বুঝাইছিলাম যে শহীদ স্যার নিজেকে একাকিত্ব অনুভব করে। তিনি নিজেকে মনে করে আমি একা, দুনিয়াতে আমার কেউ নেই। এই যে নিজেকে একাকিত্ব মনে করে, সঙ্গীহীন মনে করে, যে আমার কেউ নেই, এই বিষয়টা হচ্ছে আমাদের প্রয়োজন। যে স্যার নিজেকে একাকিত্ব মনে করছে, এটা হচ্ছে কি তার তার জন্য এটা হচ্ছে একটা প্রয়োজন। প্রয়োজন, নিজেকে একাকিত্ব মনে করতেছে, সবার থেকে সে একা। আচ্ছা, এরপরে দেখেন আপনার, তো তার একাকিত্ব বা সঙ্গীহীন সে নিজেকে মনে করতেছে, এইটা দূর করার জন্য তার কি মনে হইতে পারে, যে তার যদি একজন যে ওয়াইফ থাকতো, তাহলে সে তার সাথে কথা বলতে পারতো, সময় কাটাতে পারতো। তাহলে এই যে তার মনে যে পরিবর্তন হচ্ছে, যে একটা ওয়াইফ থাকলে ভালো হইতো, সেটা হচ্ছে তার আপনার চাহিদা। এটাকে বলা হয় চাহিদা। চাহিদা, সরি মিস্টেক হয়ে গেছে, এটা হচ্ছে অভাব। এটা হচ্ছে তার অভাব, যে তার যে মনস্তাত্ত্বিক এবং সংস্কৃতি তাকে এই একাকিত্ব দূর করার জন্য বউয়ের দিক নির্দেশ করছে। বউ, বা হইতে পারে তার কোনো বন্ধু দরকার, তার কোনো প্রিয়তমা দরকার, সেটা হচ্ছে তার একাকিত্ব দূর করার একটা বস্তুগত দিক নির্দেশ করতেছে। আর সর্বশেষ, এখন এটা চাহিদা হবে কখন, যদি তার সেই সামর্থ্য থাকে, বিয়ে করার সামর্থ্য প্লাস ইচ্ছা থাকে, সংসার করার ইচ্ছা, সামর্থ্য, এগুলো যদি তার পক্ষে সম্ভব হয় ক্যারি করা, তাহলে সেটা হবে কি, তখন সেটা হবে চাহিদা। তাহলে প্রয়োজন, অভাব, চাহিদা, তিনটার বিষয় কি, যে তাকে তার ক্ষুধা লাগছে, বস্ত্র থেকে বঞ্চিত, বা একাকিত্ব অনুভব করতেছে, সঙ্গীহীন মনে করতেছে, এইগুলো হচ্ছে প্রয়োজন। এরপরে ভাত, গেঞ্জি, বউ, এটা বস্তুগত দিক নির্দেশ করতেছে, এগুলো হচ্ছে অভাব। এবার এগুলো, এই ভাত গেঞ্জি কেনার সামর্থ্য আছে কিনা,
আবার হচ্ছে বউ বউ চালানোর, সংসার চালানোর সামর্থ্য আছে কিনা, ইচ্ছা আছে কিনা, সেগুলোকে চাহিদা নির্দেশ করে। এ হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের লাস্টে প্রয়োজন, অভাব এবং চাহিদা। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে অংশটা বোঝায় বিপণন অর্পণ, এগুলো সহজ জিনিস। বিপণন অর্পণ হচ্ছে, যেমন আপনাদেরকে আমরা কি দিচ্ছি, আপনাদেরকে আমরা দিচ্ছি সেবা, এটা হচ্ছে অদৃশ্যমান। ধরেন আপনাদেরকে আমরা বাসা থেকে বই পাঠাবো এক্সাম বুক দেওয়ার জন্য, সেটা হচ্ছে পণ্য, সেটা হচ্ছে দৃশ্যমান, যেটা অর্পণ করা দেওয়া হবে। আর অভিজ্ঞতা কি, বাস্তব কাজের জ্ঞান, এই যে আমাদের পড়াচ্ছি, এই বাস্তব কাজের জ্ঞান, এই হচ্ছে আমাদের প্রয়োজন, অভাব, এই পণ্য, সেবা এবং অভিজ্ঞতা। ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি। ক্রেতা ভ্যালু কাকে বলে? ক্রেতা ভ্যালু হচ্ছে পণ্য থেকে প্রাপ্ত সুবিধা এবং পণ্যের জন্য ব্যয়িত অর্থ। আপনি যে প্রাপ্ত সুবিধা পাবেন, আমাদের কোর্স থেকে যে আপনি প্রাপ্ত সুবিধাটা পাবেন এবং কোর্সের জন্য যত টাকা আপনি ব্যয় করেছেন, এই দুইটা, প্রাপ্ত সুবিধা মাইনাস কোর্সের জন্য ব্যয়িত অর্থ, পাবেন আপনি কয় হাজার টাকা। কারণ আপনার সুবিধা মনে করেন আপনি পাইতেছেন, আপনার কাছে মনে হয়েছে যে না আমাদের ছাড় থেকে 3,000 টাকা সুবিধা আমরা পাচ্ছি, আপনি ব্যয় করছেন মাত্র 1500 টাকা। এরকম হইতে পারে যে আপনার তো 1500 টাকা কোর্স করছেন, সেকেন্ড টাইম কোর্স, আর 3,000 টাকা হচ্ছে আপনি ধরেন সুবিধা মনে করতেছেন যে আমরা স্যার হয়তো আমাদের আরো অনেক বেশি সুবিধা দিচ্ছেন। এটা আবার অনেকে মনে করতে পারেন যে না, আমি যে সার্ভিসটা পাইছি এটা মনে হয় 500 টাকার সার্ভিস পাইছি, তাহলে আমরা 1500 টাকা ব্যয় করছি, তার জন্য ঋণাত্মক এরকম। আর সন্তুষ্টি কি? সন্তুষ্টি হচ্ছে আপনার প্রত্যাশা, আপনি যতটুকু প্রত্যাশা করছেন এবং বাস্তবে যেটা প্রাপ্তি হয়েছে আপনার, এই দুটার ব্যবধান। প্রত্যাশা মাইনাস প্রাপ্তি বা কার্যকারিতা মাইনাস প্রত্যাশা মাইনাস কার্যকারিতা। এটা আপনি প্রত্যাশা করছেন যেন আপনাকে 1500 টাকা সেবা দেওয়া হয়, আপনি বাস্তবে প্রাপ্তি পাইছেন 3,000 টাকার সেবা, তাহলে আপনার পজিটিভ, আপনার স্যাটিসফ্যাকশন হবেন। আর যদি আপনার প্রত্যাশার চেয়ে বাস্তবে কার্যকারিতা আমরা কম দিতে পারি আপনাকে, তাহলে আপনি অসন্তুষ্টি হবেন। অর্থাৎ ক্রেতা ভ্যালু আর ক্রেতা সন্তুষ্টির বিষয়টা হচ্ছে এরকম। ক্রেতা ভ্যালু, আপনি পণ্যের জন্য কত অর্থ ব্যয় করেছেন আর পণ্য থেকে কতটুকু অর্থ প্রাপ্ত হয়েছেন বা প্রাপ্ত সুবিধাটা, এই দুটার ব্যবধান। আর ক্রেতা সন্তুষ্টি যেটা, যে আপনি যতটা প্রত্যাশা করছেন বাস্তবে এটার যে কার্যকারিতা, তার ডিফারেন্স। প্রত্যাশা করছেন 10 দিন চলবে পণ্যটা, পণ্যটা আপনি দেখা গেল 3 দিন চলে নষ্ট হয়ে গেল, তাহলে আপনার প্রত্যাশার কার্যকারিতা সমান হইল না, এক্ষেত্রে আপনি ডিসস্যাটিসফাইড হবেন। আর বিনিময় সম্পর্ক তো বিষয়টা বুঝেনি, যে পণ্যের বিনিময় হবে এবং সম্পর্ক থাকবে, ক্রেতা সম্পর্ক। আর বাজার হচ্ছে বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি, বর্তমান ও সম্ভাব্য ক্রেতার ক্রেতার সমষ্টি, এটা হচ্ছে আমাদের বাজার। বাজার হচ্ছে আপনার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার একটা সমষ্টি। ওকে, এই হচ্ছে আমাদের বিপণনের মৌলিক ধারণা। এখানে বিস্তারিতভাবে বলা আছে কোনটা কি বোঝাচ্ছে। অভিজ্ঞতা, ক্রেতা ভ্যালু, বন্ধু সম্পর্কে বলা আছে। এবার মতবাদগুলো, এগুলোই পরীক্ষায় বেশি আসে, বিভিন্ন ধরনের মতবাদ, উৎপাদন, পণ্য বিক্রয়, বাজারজাতকরণ মতবাদ, এগুলোই পরীক্ষায় বেশি আসবে। এই মতবাদগুলো খুব ইম্পর্টেন্ট, আমি একটু মতবাদগুলো বুঝাই নিই। মতবাদগুলোই পরীক্ষায় আসে বেশি। মতবাদ নাম্বার 1, উৎপাদন মতবাদ। নাম্বার 2, পণ্য মতবাদ। নাম্বার 3, বিক্রয় মতবাদ। এই তিনটা এখন দেখাবো এখানে, ঠিক আছে? এই তিনটা দেখাবো এখন, এগুলো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো বিষয়গুলো আপনি বোঝার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ ভালো করবেন। শুধু আপনি বোঝার চেষ্টা করেন। এগুলো বোঝার চেষ্টা করেন, কারণ এগুলো বুঝতে পারলে পরীক্ষায় যেভাবেই আসুক আপনি পারবেন। হ্যাঁ,
উৎপাদন মতবাদ সেই মতবাদ অনুযায়ী ক্রেতারা পছন্দ করবে ওই ধরনের পণ্য, ক্রেতারা পছন্দ করে ওই ধরনের পণ্য যেগুলোর দাম কম, দাম কম প্লাস আশেপাশে সহজেই পাওয়া যায়, সহজে পাওয়া যায়, মানে আশেপাশে পাওয়া যায়, সহজে পাওয়া যায়। ক্রেতারা পছন্দ করে ওই ধরনের পণ্য যেগুলোর দাম কম, সহজে পাওয়া যায়। এই জন্য আপনাকে কি করতে হবে? উৎপাদন বাড়াইতে হবে, উৎপাদন বাড়াবেন। বাড়ালে কি হবে? খরচ কম হবে, খরচ কম হবে। আর তাদের কাছাকাছি থেকে বিক্রি করতে পারলে তারা বেশি পণ্য কিনবে। উৎপাদন মতবাদ অনুযায়ী আপনার ক্রেতারা ওই সব পণ্য পছন্দ করবে যেগুলোর দাম কম, আশেপাশেই পাওয়া যায়, সহজে পাওয়া যায়। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আমাকে বেশি বেশি উৎপাদন করতে হবে যেন উৎপাদন খরচটা কম হয়ে আসে। দেখা 10 টাকার খরচটাকে আমি 8 টাকা করতে পারলে 9 টাকায় বিক্রি করব, তাহলে আমার কম হলে কাস্টমার বেশি কিনবে। এটা উৎপাদন মতবাদ। এটা হচ্ছে প্রাচীন মতবাদ, সবচেয়ে প্রাচীন মতবাদ। পণ্য মতবাদ, এই পণ্য মতবাদ অনুযায়ী ক্রেতারা ওই ধরনের পণ্য পছন্দ করবে, পণ্য পছন্দ যেগুলোর আপনার কোয়ালিটি বেসড, যেগুলোর কোয়ালিটি বেসড, সেগুলো আপনি পছন্দ করবে। এটা পণ্য মতবাদ অনুযায়ী বেস্ট কোয়ালিটি, যেমন আইফোন তারা পছন্দ করবে, বাটা তারা পছন্দ করবে। সাধারণত পণ্য মতবাদে একটা ব্র্যান্ড আনুগত্য থাকে, সবাই এসব পণ্য কিনে না, সমাজের নির্দিষ্ট শ্রেণীর মানুষরাই পণ্য কিনে, এগুলো নির্দিষ্ট শ্রেণী। তাদের দাম নিয়ে সমস্যা নাই, দাম বেশি হোক কোনো সমস্যা নাই, তবে কোয়ালিটি হইতে হবে বেস্ট। আর এখানে দাম বেশি হলে তারা কিনবে না, কম দাম হইতে হবে, কোয়ালিটি যেমন হোক দাম কম হইতে হবে। ওকে, এবার আসেন বিক্রয় মতবাদ। ক্রেতারা ওই সকল পণ্য পছন্দ করবে, আপনি এটা দ্বারা বোঝানো হয় যত বেশি বিজ্ঞাপন দিবেন তত বেশি বিক্রি হবে, তত বেশি মুনাফা হবে। তার মানে আপনাকে কি করতে হবে? বেশি বেশি করে প্রচার প্রচারণা চালাতে হবে। এতে ক্রেতারা মার্কেটে দেখবে বিজ্ঞাপন দেখাই সেটা কিনে যাবে, বিজ্ঞাপন দেখবে কিনবে, বিজ্ঞাপন দেখবে কিনবে। অর্থাৎ ক্রেতারা যেটা বাইরে দেখবে বিজ্ঞাপন বেশি চাকচিক্য, ওইটা দেখে তারা পণ্য ক্রয় করে ফেলবে। সেটা ভালো না খারাপ যাচাই বাছাই বেশি করে না, বিজ্ঞাপন যেটা দেখে ওইটা বেশি ক্রয় করে। কিছু লোক আছে যে বিজ্ঞাপন দেখে পণ্য ক্রয় করে, তারা ধরে নেয় এখন বর্তমানে আসলে এরকমই চলে। বর্তমান যুগ হচ্ছে এই বিক্রয় মতবাদ যুগ, যে বেশি করে বিজ্ঞাপন দেখে সেটা বিক্রয় বেশি হবে, মুনাফা বেশি হবে। এই জন্য কাস্টমার প্রতিষ্ঠানকে কি করতে হবে? বেশি বেশি করে মার্কেটিং প্রমোশনাল অ্যাক্টিভিটিস করতে হবে যেন বিক্রয় বাড়ে, আর বিক্রয় বাড়লে মুনাফা বাড়বে। বুঝতে পারছেন? এই তিনটা ক্লিয়ার কিনা আমাকে জানান। প্রথমটা কি? দাম কম সহজে পাওয়া যায় সেটা কিনবে। পণ্য মতবাদে কি? না, দাম বেশি হোক সমস্যা নাই, কিন্তু কোয়ালিটি বেস্ট হওয়া লাগবে। আর 3 নম্বরটা কি? পণ্য দেখে না, দেখে হচ্ছে বিজ্ঞাপন, বিজ্ঞাপন দিবেন বেশি বেশি, বিক্রি হবে বেশি বেশি, মুনাফা হবে বেশি বেশি। আমাকে জানান এই তিনটা ক্লিয়ার কিনা। জাকির হোসেন, কামতা জান্নাত, আদর কর্মকার, সে বুঝতে সমস্যা হয়েছে, একজনেরই সমস্যা হয়েছে না? আচ্ছা, বাকিদের কি ক্লিয়ার? ওকে, একজন বাদে বাকিদের সবারই ক্লিয়ার হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ, ইমন, সবাই বুঝতে পারছেন, শুধু আদর খন্দকার একটু সমস্যা হচ্ছে। ওকে, আমি বিষয়টা একবার বুঝিয়ে দিচ্ছি। আদর খন্দকার, আপনি বাজারে যান, বাজারে যেয়ে আপনাকে বলছে যে আপনাকে বাজার করে আনতে, আপনি বাজারে দেখেন কি সবচেয়ে সস্তা কোনটা আছে ওইটা কিনে আনতেছেন। এটা হচ্ছে উৎপাদন মতবাদ, যে কম দামে সস্তা জিনিসগুলো আপনি ক্রয় করবেন, বেশি প্রাধান্য দিবেন। এটা হচ্ছে উৎপাদন মতবাদ। ওকে, এরপর হচ্ছে আবার আপনি বাজারে গেলেন, ধরেন আপনি মোবাইল কিনবেন, মোবাইলের ক্ষেত্রে একদম কম দামি ফোন কি আছে, যেমন হচ্ছে ইনফিনিক্স, টেকনো, এগুলো হচ্ছে কম দামি, আপনি ওগুলো কিনে আনলেন। এগুলো হচ্ছে আপনাদের এটা উৎপাদন মতবাদ। আপনি বাজারে গেলেন মোবাইল কিনতে, আমি বললাম না যেন তেন মোবাইল আমি নিব না,
আমি বেস্ট ফোন নিব, তাহলে আপনি গেলেন আইফোনে, স্যামসাংয়ে, এগুলো হচ্ছে কি দাম বেশিও কিন্তু কোয়ালিটি বেস্ট, এগুলো আপনি কিনলেন। এটা হচ্ছে পণ্য মতবাদ। এক্ষেত্রে আপনি কোয়ালিটি দেখেন। 3 নম্বর হচ্ছে বিক্রয় মতবাদ। এটা হচ্ছে কি আপনি বাসায় বসে বসে বিজ্ঞাপন দেখতেছেন, রিয়েলমি ফোনে আকর্ষণীয় প্রাইস, আকর্ষণীয় দেখা যাচ্ছে, আপনি যা রিয়েলমি ফোন কিনে নিয়ে আসলেন, এটা হচ্ছে বিক্রয় মতবাদ। বুঝতে পারছেন? এরপরে হচ্ছে আরো দেখাই 4 নাম্বার সামাজিক বিপণন মতবাদ। বিপণন মতবাদ, আরে আগে বিপণন মতবাদটা হবে তো, আচ্ছা আগে বিপণন মতবাদটা দেখায় নেই। বিপণন মতবাদ, এটা হবে 4, এটা হবে 5। বিপণন মতবাদ অনুযায়ী একই রকম কথা, আপনার এইখানে ক্রেতাকে আপনার ক্রেতাকে গুরুত্ব দেওয়াতে হবে, ক্রেতাকে গুরুত্ব দিতে হবে। ক্রেতাকে গুরুত্ব দিতে হবে বলতে কি, ক্রেতার প্রয়োজন, ক্রেতার প্রয়োজন কি, আপনাদের কি প্রয়োজন, তার অভাব কি, ক্রেতা কি চায়, তার চাহিদা কোনটায় পূরণ হবে, এগুলোকে আপনি গুরুত্ব দিবেন এবং ক্রেতা সন্তুষ্টিটা অনুসরণ করবেন। ক্রেতা সন্তুষ্টি, আপনারা কিভাবে সন্তুষ্টি হবেন সেই দিকে ফোকাস করবেন। অনেকটা হচ্ছে এই যে বিপণন যুগের মতো সেম। আর সামাজিক বিপণন মতবাদ, এইখানে আপনি ক্রেতা সন্তুষ্টি দেখবেন প্লাস পরিবেশ সংরক্ষণ, পরিবেশ রক্ষা সেটাও দেখবেন। ক্রেতা সন্তুষ্টির পাশাপাশি পরিবেশ রক্ষা এটাও দেখবেন। আর প্রতিষ্ঠান থেকে আপনি প্রতিষ্ঠানের চিন্তা করবেন যে প্রতিষ্ঠান যেন মুনাফা করে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠান মুনাফা করবে, আপনার পরিবেশ রক্ষা হবে, আপনার ক্রেতা সন্তুষ্টি হবে। এই 3টা কাজ হচ্ছে সামাজিক বিপণন মতবাদে। আর বিপণন মতবাদে সামাজিকটা বাদ দিলেন, শুধু আপনি ক্রেতা সন্তুষ্টির বিষয়টাকে প্রাধান্য দেওয়া হয়। এই দুটা ক্লিয়ার কিনা জানান। বিপণন মতবাদে কি করা হয়, শুধু ক্রেতা সন্তুষ্টিকে প্রায়োরিটি দেওয়া হয়। সামাজিক বিপণন মতবাদে ক্রেতা সন্তুষ্টির পাশাপাশি আপনার ক্রেতা সন্তুষ্টির পাশাপাশি সমাজ পরিবেশ রক্ষাকে গুরুত্ব দিবেন। এই দুটা বুঝতে পারছেন কিনা দেখেন। আদর খন্দকার বুঝতে পেরেছেন? তারপরে এই যে মতবাদগুলো ক্লিয়ার। এবার দেখেন, ওকে তারা যে বই বলছে যে উৎপাদন মতবাদ। উৎপাদন মতবাদের মূল কথা হচ্ছে ভোক্তারা ওই ধরনের পণ্য বেশি পছন্দ করবে যা সহজলভ্য এবং দামে সস্তা। শেষ। এক্ষেত্রে কি করতে হবে, এটা সবচেয়ে প্রাচীন মতবাদ। এখানে কম দামে মানে দাম কমাইতে হবে, দাম কম করতে হবে। পণ্য মতবাদ অনুযায়ী এই মতবাদের মূল কথা হলো ভোক্তারা উন্নত মানের এবং মানসম্মত পণ্য অধিক পছন্দ করবে। এক্ষেত্রে পণ্যের মান উন্নয়নের উপর জোর দেওয়া হয়। বিক্রয় মতবাদে বিক্রেতারা তখনই বেশি বেশি পণ্য ক্রয় করবে যখন কোম্পানি বেশি বেশি বিক্রয় প্রসার মানে বিজ্ঞাপন দিবে এবং বিজ্ঞাপন দিবে। ঠিক আছে, এটা অবাধ বাণিজ্যকে সমর্থন করে। আচ্ছা, এখানে পণ্যের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয় কিসের, পণ্য তৈরির চাইতে। বাজারজাতকরণ মতবাদ কি বা বিপণন মতবাদ হচ্ছে ভোক্তার প্রয়োজন এবং চাহিদার উপর গুরুত্ব আরোপ করা হয় এবং তাকে সন্তুষ্ট করার উপর গুরুত্ব দেওয়া হয়। আর সামাজিক মতবাদ অনুযায়ী পরিবেশকে রক্ষার সাথে সম্পর্কিত, প্রাতিষ্ঠানিক এবং সামাজিক কল্যাণ, সামাজিক কল্যাণের সাথে সম্পর্কিত। এই হলো 5টা বিষয়। কি কি এই মানে যা বলছি আমি, দামে সস্তা, কম দামে হলে এবং সহজে পাওয়া গেলে উৎপাদন মতবাদ। উৎপাদন মতবাদের পরে হচ্ছে পণ্য মতবাদ, পণ্যের কোয়ালিটি হবে বেস্ট। বিক্রয় মতবাদ, যত বেশি বিজ্ঞাপন তত বেশি বিক্রয়, তত বেশি মুনাফা। এরপর হচ্ছে আমাদের বিপণন মতবাদ, ক্রেতা সন্তুষ্টিকে প্রায়োরিটি দেওয়া। আর সামাজিক বিপণন মতবাদ, সমাজকে রক্ষা করার সাথে ক্রেতা সন্তুষ্টি করা। সহজ কথা এটা। এবার দেখেন ক্রেতা সম্পর্কযুক্ত দল, এটা আছে দেখেন এই যে উচ্চ মুনাফা, নিম্ন মুনাফা, স্বল্পমেয়াদী ক্রেতা, দীর্ঘমেয়াদী ক্রেতা। যাই হোক আমি একটু বুঝাচ্ছি। এটা সম্ভাব্য মুনাফা যোগ্যতা এবং পূর্বানুমানের উপর ভিত্তি করে ক্রেতাদেরকে 4টি সম্পর্কযুক্ত দলে ভাগ করা হয়। তো আমরা দেখি 4টি সম্পর্কযুক্ত দল কি কি একটু বুঝাই দিচ্ছি। যেমন শহীদ স্যার, তার সাথে মনে করেন 4 জন
চারজনের সম্পর্ক রয়েছে। নাম্বার 1, সে হচ্ছে আপনার, তার নাম আপনার প্রিন্সেস, যেটা দিয়েছিলাম সেটা প্রিন্সেস ডায়না। এরপর হচ্ছে আপনার শহীদ স্যারের পরে আপনার দেখা গেছে তার আরেকটা হচ্ছে যে আছে আপনার অ্যাঞ্জেল সাদিয়া। তারপরে তার আরেকটা নাম হচ্ছে আপনার নাসিমা, এবং আরেকজন হচ্ছে শাহিদা। চারজনের নাম বললাম, খেয়াল করেন প্রত্যেকের বৈশিষ্ট্য আমি বলছি। এই যে প্রিন্সেস ডায়না, সে স্বল্প সময়ের জন্য আসে, মানে স্বল্প মেয়াদি আসে, তবে এ খুব লাভজনক। এ শহীদ স্যারকে অনেক টাকা পয়সা দেয়, শহীদ স্যার তার থেকে অনেক লাভ করতে পারে। ঠিক আছে, লাভজনক, স্বল্প মেয়াদি কিন্তু লাভজনক। কিন্তু যে অ্যাঞ্জেল সাদিয়া, এও স্বল্প মেয়াদি, কিন্তু এ শহীদ স্যার তার থেকে কোনো সময় লাভ করতে পারে না, উল্টা শহীদ স্যার তার থেকে লস করতে হয়। এটা হচ্ছে আপনার কম মুনাফা, তার থেকে কম মুনাফা পায়, মুনাফা তেমন পায় না। ঠিক আছে। আচ্ছা, যে নাসিমা, এ হচ্ছে আপনার সারা জীবনই শহীদ স্যারের সাথে থাকে, মানে তার সাথে সম্পর্ক দীর্ঘমেয়াদী, একদম ছোটবেলা থেকে তার সাথে সম্পর্ক দীর্ঘমেয়াদী, কিন্তু তার থেকেও মুনাফা অর্জন করতে পারে না, কম মুনাফা, তার থেকে কম মুনাফা পায়। ঠিক আছে। আর যে শাহিদা, এ হচ্ছে দীর্ঘমেয়াদী তার সাথে সম্পর্ক আছে, এবং তার থেকে সবসময় মুনাফাও লাভজনক, সবসময় সে লাভ করতে পারে। ওকে, এই আবার বিষয়টা বোঝাচ্ছি, একটু একবার ফোকাস করেন, বিষয়টা বোঝার জন্য একবার চেষ্টা করেন। প্রিন্সেস ডায়না এই এমন ধরনের ক্রেতা, শহীদ স্যার যার কাছ থেকে অনেক বেশি লাভ করতে পারে, 200, 300, 400 টাকা লাভ করে, কিন্তু অল্প সময়ের জন্য আসে, 1 সপ্তাহ 2 সপ্তাহ, তারপরে চলে যায়। তার মানে স্বল্প মেয়াদি কিন্তু অধিক লাভজনক, এমন এই ক্রেতাকে বলা হয় আপনার বাটারফ্লাই, উড়ে উড়ে চলে যায়। ওকে, তবে লাভজনক, উড়ে উড়ে চলে যায়। অ্যাঞ্জেল সাদিয়া, এইটা আবার স্বল্প মেয়াদি, যে আসে কম সময়, 1 সপ্তাহের মধ্যে চলে যায়, তবে লাভ করতে পারে না, তার থেকে লাভ করতে পারে না। এই জন্য এই অ্যাঞ্জেল সাদিয়া যারা আছে, তাদেরকে কি করতে, তাদের থেকে যেহেতু লাভ করতে পারে না, তাদের জন্য কোনো ইনভেস্ট করার দরকার নাই। কি করবে, এই ধরনের, এটা হচ্ছে আগন্তুক, হঠাৎ করে আসে চলে যায়, তাদের থেকে লাভ করতে পারে না। নাসিমা, এই হচ্ছে আমাদের নাসর বান্দা, মানে একদম আমাদের দীর্ঘদিন থাকে, আমাদের সাথে সম্পর্ক দীর্ঘদিনের, কিন্তু মুনাফা করতে পারে না, কম মুনাফা করতে পারে। নাসিমা থেকে, নাসর বান্দা থেকে মুনাফা বেশি করতে পারে না, মুনাফা কম হয়, তবে সব সময় তারা থাকে, নিয়মিত তারা থাকে, নিয়মিত পণ্য কিনে, কিন্তু লাভ করতে পারে না তাদের থেকে বেশি। কিন্তু এই যে প্রকৃত বন্ধু, এই শাহিদা হচ্ছে প্রকৃত বন্ধু, অর্থাৎ শাহিদা দীর্ঘমেয়াদী এবং লাভজনক। ওকে, আরেকবার বিষয়টা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের টোটাল 4 জন ক্রেতা। সহজে আরেকবার করে বুঝাই দিচ্ছি। শহীদ স্যারের সাথে, বা শহীদ স্যারের যে কাস্টমার প্রিন্সেস ডায়না, এর অনেক টাকা পয়সা আছে, কিন্তু এ আইসা বেশি দিন থাকে না, চলে যায়। তো শহীদ স্যারের সাথে মনে করেন যে প্রিন্সেস ডায়নার সম্পর্ক হলো মাত্র 1 সপ্তাহ, তারপর রিলেশন ব্রেকআপ হয়ে গেল, কিন্তু ওই 1 সপ্তাহে শহীদ স্যার তার থেকে অনেক লাভ করতে পারছে। তার মানে লাভজনক, কিন্তু বেশি দিন থাকে না। অ্যাঞ্জেল সাদিয়া, এ খুব চালাক, এও স্বল্প মেয়াদি আসে, অল্প 1 সপ্তাহের মধ্যে আসে, তারপর চলে যায়, কিন্তু তার থেকে লাভ করতে পারলেও এর থেকে কোনোভাবে লাভ করা যায় না। এমন ধরনের ক্রেতা হচ্ছে আপনার আগন্তুক, আর প্রিন্সেস ডায়না হচ্ছে বাটারফ্লাই। ওকে, এরপরে হচ্ছে আপনার এই নাসিমা, এরা দীর্ঘমেয়াদী থাকে, শাহিদাও দীর্ঘমেয়াদী থাকে, তবে এদের পার্থক্য হচ্ছে নাসিমাও দীর্ঘমেয়াদী, শাহিদাও দীর্ঘমেয়াদী, তবে নাসিমা কম মুনাফাযুক্ত, তার থেকে বেশি লাভ করতে পারে না, কিন্তু শাহিদা থেকে সবসময় লাভ করতে পারে, এবং শাহিদা এমন ক্রেতারা আরো নতুন নতুন কাস্টমার নিয়ে আসে, আসবে।
ঠিক আছে, এই হচ্ছে আমাদের 4টা বিষয়। তো চলেন দেখি আমরা একটু শখের মাধ্যমে বিষয়টা একটু বুঝাই যে উচ্চ মুনাফা, মুনাফা বেশি হয় কার থেকে? বাটারফ্লাই থেকে মুনাফা বেশি পাবে, প্রকৃত বন্ধু থেকে মুনাফা বেশি পাবে। আর নিম্ন মুনাফা আগন্তুক থেকে লাভ করা যায় না, নাসরবানা থেকে লাভ করা যাবে না। ঠিক আছে, অর্থাৎ মুনাফা বেশি কার? উচ্চ মুনাফা এটা হচ্ছে আমাদের বাটারফ্লাই থেকে আর প্রকৃত বন্ধু থেকে উচ্চ মুনাফা। নিম্ন মুনাফা কার থেকে? আগন্তুক থেকে নিম্ন মুনাফা, নাসরবান্দা থেকে নিম্ন মুনাফা। তার মধ্যে স্বল্প মেয়াদী হচ্ছে এই দুজন, এই যে এরা দুজন হচ্ছে স্বল্প মেয়াদী, বাটারফ্লাই উড়ে উড়ে চলে যায়, আগন্তুক হঠাৎ আসে হঠাৎ নাই, শেষ। আর যে প্রকৃত বন্ধু সে সব সময় থাকবে এবং লাভজনক, এই হচ্ছে লাভজনক। কিন্তু দীর্ঘমেয়াদী ক্রেতা নাসরবান্দা হলেও সে কম লাভজনক, কম লাভজনক। তো উদাহরণ যে দিয়েছি আমি, উদাহরণ দিয়েছি কিভাবে, যেমন এই বাটারফ্লাইকে বলছি প্রিন্সেস ডায়না, প্রিন্সেস ডায়না। প্রকৃত বন্ধু সেটাকে বলছি শাহিদা। নাসরবান্দাকে বলছি নাসিমা, তার থেকে লাভ করা যায় না তবে দীর্ঘমেয়াদী। আর আগন্তুকে বলছি অ্যাঞ্জেল সাদিয়া। ওকে, এটা একটু মুখস্থ করেন। মতবাদ মনে থাকে না, পড়তে হবে, মনে থাকে না, মনে না থাকলে পড়বেন। আমি তো আপনাদের বোঝানোর চেষ্টা করছি, বুঝতে পারছেন তো, মনে না থাকলে তো আপনি আটকাবেন, পরীক্ষায় তো আটকায় যাবেন, তাই না? আপনার মনে রাখার দায়িত্ব তো আমার না, আমি তো আপনাদের একটা টেকনিক বলে দিচ্ছি বা একটু সহজ করে উপস্থাপন করার চেষ্টা করছি। মনে না থাকলে একবার না হলে দুইবার পড়বেন, পড়ার পরে লিখবেন, লেখার পরে আবার পড়বেন, আবার ভুলে যাবেন, আবার লিখবেন, আবার রিভিশন করবেন, মনে থাকবে না কেন? আর যদি তাও মনে না থাকে তাহলে আপনি পড়া ওইটা স্কিপ করবেন, অন্য পড়া পড়বেন। একদম মনে না থাকলে তো চেষ্টা করতে হবে, না হলে বাদ। এই হলো বিষয়, মনে থাকবে না কি করবে, পরীক্ষা তো প্রশ্ন আসবে মতবাদ থেকেই। ওকে, দেখেন বিষয়টা, এটা বুঝতে পারেন কিনা ক্রেতাদের বিষয়টা? ওকে, ঠিক আছে, অনেকেই বুঝতে পারছেন। তাহলে আমরা পরের অংশে যাই। এই জন্য কোম্পানি কি করে জানেন? কোম্পানি যেটা করে, এদেরকে, এই বাটারফ্লাইকে ফিরিয়ে আনার চেষ্টা করবে, তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করে, কারণ তারা তো লাভজনক। আর এদেরকে সবসময় ধরে রাখে, প্রকৃত বন্ধুকে সবসময় ধরে রাখার চেষ্টা করে, ধরে রাখে। আর এই আগন্তুক তাকে বাদ দিয়ে দেয়, দূর দরকার নাই, তার মতো কাস্টমার আমার দরকার নাই, তাকে বাদ দিয়ে দেয়। আর নাসরবান্দাকে বিভিন্ন ধরনের ফি চার্জ ধার্য করে, ফি ধার্য করে, যে আপনাদের 10 টাকা ফি, এই ফি ওই ফি ধার্য করে তার থেকে মুনাফা করার চেষ্টা করে। এবার আসেন কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনা। ওকে, এগুলোর ক্ষেত্রে এগুলো লাগবে না, এগুলো যেটা লাগবে সেটা দেখা দিচ্ছে, এই যে এটা লাগবে। কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনা, যে বিসিজি ম্যাট্রিক্স, বোস্টন কনসাল্টিং গ্রুপ, এটা হচ্ছে কাউন্সেলিং, বোস্টন কাউন্সেলিং গ্রুপ, এটা হচ্ছে আপনার যে একটা জনপ্রিয় একটা পদ্ধতি বাজার পরিমাপ করার। ঠিক আছে, যে আপনার বাজারের অবস্থা কিরকম। উচ্চ বাজার প্রবৃদ্ধির হার, অনেক সময় হচ্ছে বাজার প্রবৃদ্ধির হার অনেক বেশি, আবার অনেকটা দেখা যায় যে বাজার প্রবৃদ্ধি হার বেশি হলেও মার্কেট যে শেয়ারের পরিমাণ কম। একটা হচ্ছে প্রবৃদ্ধি মানে হচ্ছে গ্রোথ রেট ভালো, দেখেন এই যে বাজার প্রবৃদ্ধির হার, বাজার প্রবৃদ্ধির হার মানে গ্রোথ রেট, গ্রোথ রেট দ্রুত বর্ধনশীল। আর হচ্ছে বাজারের শেয়ার, শেয়ারের বিষয়টা বাজার শেয়ার। তো এটা এই ছকের মাধ্যমে দেখেন যে উচ্চ বাজার প্রবৃদ্ধির হার দুইটা জিনিস, স্টারে উচ্চ, কোশ্চেন মার্কে উচ্চ। কিন্তু নিম্ন বাজার প্রবৃদ্ধির হার, ক্যাশ কাউ নিম্ন, ডক্সের নিম্ন। ঠিক আছে, এই দুটো হচ্ছে নিম্ন। কিন্তু তুলনামূলক উচ্চ বাজার শেয়ার, বাজার শেয়ার বেশি স্টারসে, আর বাজার শেয়ার কম কিন্তু নিম্ন বাজার প্রবৃদ্ধির হার হচ্ছে ক্যাশ কাউজে। বাজার শেয়ার বেশি হলেও কিন্তু নিম্ন বাজার প্রবৃদ্ধির হার। এটা এখান থেকে দেখলে মুখস্থ করতে পারেন, আর আমি একটু অন্যভাবে বুঝাই, তখন দেখেন।
এটা বুঝায় নেই, আপনাদের তো বুঝাচ্ছেন, আপনাদের জন্য সুবিধা হবে। বিসিজি ম্যাট্রিক্স, বিসিজি একটা দেখেন, 1 নাম্বার স্টার। স্টার স্টার বলতেও কি হলো, একটু মানে একটু ভালো ভালো একটা ভাব আছে, তাই না? এটা হচ্ছে উচ্চ বাজার প্রবৃদ্ধি এবং উচ্চ বাজার শেয়ার, অর্থাৎ আপনার বাজারে শেয়ারের পরিমাণও বেশি এবং গ্রোথ রেটও ভালো, গ্রোথ রেটও বেশি, শেয়ারের পরিমাণও বেশি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার স্টার। আর এরপর এটা দেখেন ডগস। ডগস ডগস মানে কুকুরের মতো শোনা যায়, তার মানে নিম্ন বলা যায়, এটা সব দিক থেকে খারাপ। তার আমরা বলতে পারি কি, নিম্ন বাজার প্রবৃদ্ধি, গ্রোথ রেট কম, এবং নিম্ন বাজার শেয়ার, বাজার প্রবৃদ্ধিও কম, শেয়ারও কম। এটা সহজে মনে রাখতে পারবেন, এই দুইটা, এদের আপনারা সহজে মনে রাখতে পারবেন যে স্টারসে উচ্চ বাজার প্রবৃদ্ধি, উচ্চ বাজার শেয়ার, ডগসে নিম্ন বাজার প্রবৃদ্ধি, নিম্ন বাজার শেয়ার। এক্ষেত্রে কি করতে হবে আপনার, যেহেতু এটা ভালো, এটা যেহেতু ভালো, এখানে কি করতে হবে আপনার, এটা হচ্ছে আপনার ইনক্রিজ মার্কেট শেয়ার। এক্ষেত্রে আপনার মার্কেট শেয়ার বাড়াইতে হবে, ইনক্রিজ মার্কেট শেয়ার, আপনি মার্কেট শেয়ার বৃদ্ধি করার চেষ্টা করবে, ইনক্রিজ মার্কেট শেয়ার। আর ডগস নিম্ন বাজার প্রবৃদ্ধি, নিম্ন বাজার শেয়ার, এই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে আপনার এটাকে ডাইভেস্ট করে দিবেন, বাদ দিয়ে দেওয়া, বাদ দিয়ে দেওয়া, এটা বাদ দিয়ে দেওয়া করবেন, বাদ দিয়ে দেওয়া দরকার নাই, কারণ এটা নিম্ন বাজার প্রবৃদ্ধি আবার বাজার শেয়ারও কম, এটাকে বাদ দিয়ে দেওয়া, এটাকে ডাইভেস্ট করে দেওয়া। আর এটা হচ্ছে আমাদের ইনক্রিজ মার্কেট শেয়ার। এই দুইটা ক্লিয়ার করেন, এই দুইটা পরীক্ষায় বেশি আসে। বাকি দুটো আমি দেখাই দিচ্ছি, আগে এই দুইটা বুঝে নেন, পরে বাকি দুটো দেখাবো। বাজার প্রবৃদ্ধি হচ্ছে মার্কেট গ্রোথ রেট, মানে হচ্ছে আপনার দ্রুত পরিমাণ, দ্রুত বাড়তে থাকে, মার্কেট শেয়ারটা দ্রুত বাড়াইতে পারে। শেয়ারের পরিমাণ কতটুকু, সেটা হচ্ছে বাজার শেয়ার। আর প্রবৃদ্ধি মানে হচ্ছে দাম বাড়ে আস্তে আস্তে, দ্রুত বাড়তে থাকে, এরকম দ্রুত বাড়া। স্টার্স আর ডগস এই দুটা পরীক্ষায় বেশি আসে, স্টার্স আর ডগসটা পরীক্ষায় বেশি আসে। এরপরে যে দুটা আসে সেই দুটা হচ্ছে আপনার একটু প্যাচ লাগায় ফেলে পোলাপানরা, 3 নাম্বার আর 4 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আপনার কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক। আরেকটা হচ্ছে আমাদের যে সমস্যাগুলিত শিশু, আরেকটা হচ্ছে ক্যাশ কাউস, ক্যাশ কাউস। কোশ্চেন মার্ক হচ্ছে আপনার এক্ষেত্রে বাজার প্রবৃদ্ধি বেশি, বাজারের প্রবৃদ্ধি বেশি মানে হচ্ছে খুব গ্রোথ রেট খুব ভালো, প্রবৃদ্ধি বেশি, কিন্তু কোনো কারণে বাজার শেয়ার কম, এখানে বাজার শেয়ার নাই, আপনি কম বিনিয়োগ করছেন, বাজার শেয়ার কম, এক্ষেত্রে কি বাজার শেয়ার কম, বাজার প্রবৃদ্ধিটা বেশি মানে গ্রোথ রেট অনেক ভালো, কিন্তু বাজার শেয়ার কম। এটা হচ্ছে আমাদের কোশ্চেন মার্ক। এটাকে বলা হয় সমস্যা কবলিত শিশু, সমস্যা কবলিত শিশুর সাথে তুলনা করা হয়েছে, যে এটা আসলে এখানে যেহেতু বাজার প্রবৃদ্ধি বেশি, যদি বাজার শেয়ারটাও বেশি থাকতো তাহলে সেটা স্টার হইতো, কিন্তু কোনো কারণে বাজার শেয়ারটা কম। আর এটা হচ্ছে এটার উল্টা, ক্যাশ কাউ হচ্ছে এটা উল্টা, এখানে বাজার প্রবৃদ্ধি কম মানে এটা গ্রোথ রেট ভালো না, বাজার প্রবৃদ্ধি কম, কিন্তু এটা বেশি বিনিয়োগ করে রাখছেন আপনি, বাজার শেয়ার বেশি, বেশি পরিমাণে বিনিয়োগ করে রাখছেন, কিন্তু আপনার এটার কম, আপনার হচ্ছে ক্যাশ কাউজে আপনার বাজার প্রবৃদ্ধি কম কিন্তু বাজার শেয়ারটা বেশি, আর এখানে বাজার প্রবৃদ্ধি বেশি, বাজার শেয়ার কম। এটা মুখস্থ করতে হবে, মানে এটা বেশি গুরুত্বপূর্ণ না, ওই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলো মুখস্থ করেন। এই কোশ্চেন মার্কে কি করবেন, আপনি হোল্ড ধরে রাখেন, যতটুকু বিনিয়োগ করা প্রয়োজন ততটুকু বিনিয়োগ করা চেষ্টা করবেন। আর ক্যাশ কাউ যেটা, এখানে চেষ্টা করবেন বিনিয়োগ তুলে নেওয়া, বিনিয়োগ তুলে নেওয়া, যতটা বিনিয়োগ করছেন না, এই যে আপনি অনেক বিনিয়োগ করে ফেলছেন, এটাকে তুলে নেওয়ার চেষ্টা করবেন। আর এটা কি, যতটুকু প্রয়োজন ততটুকু বিনিয়োগ করা, মানে হোল্ড করে রাখা। এগুলো একটু জটিল বিষয়, অনেকের কাছে মাথায় এগুলো ঢুকে না।
আচ্ছা, আপনার হচ্ছে আপনার আপনার যে প্রতিষ্ঠানের যে কর্মচারী থাকে, কর্মচারী 3 ধরনের কর্মচারী থাকে। একটা হচ্ছে হোয়াইট কর্মচারী, হোয়াইট, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে পিঙ্ক। 3 ধরনের কর্মচারী থাকে। যেমন হচ্ছে হোয়াইট যারা, তারা হচ্ছে প্রশাসনিক কাজ করে, প্রশাসনিক কাজের সাথে জড়িত, এরা প্রশাসনিক কাজের সাথে। ব্লুরা হচ্ছে উৎপাদন কাজের সাথে জড়িত, তারা উৎপাদন করে। আর পিঙ্ক হচ্ছে মার্কেটিং কাজের সাথে জড়িত, মার্কেটিং কাজের সাথে জড়িত। যেমন হচ্ছে একটা এক্সাম্পল দেখাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন প্রশাসনিক কাজ করলো আপনার হচ্ছে নাজমুল স্যার, রিয়াদ স্যার, তারা হচ্ছে নীতি নির্ধারণ করে, প্রশাসনিক কাজ করে। আর আপনার উৎপাদন করে, পণ্য উৎপাদনের কাজ করে হচ্ছে আপনার ধরেন এই সম্রাট স্যার, আমির স্যার, তারা পণ্য উৎপাদন করে, ম্যানুফ্যাকচারিং কাজের সাথে জড়িত। ঠিক আছে। আর মার্কেটিং করার কাজ করে কে? মার্কেটিং করার কাজ করে মনে করেন হচ্ছে শহীদ স্যার, মার্কেটিং এর কাজ করে। মারুফ স্যার মার্কেটিং এর কাজ করে। এরা হচ্ছে মার্কেটিং রিলেটেড কাজ করে, অর্থাৎ পণ্য বিক্রয়ের সাথে জড়িত, পণ্য বিক্রয় রিলেটেড কাজ করে। এরা হচ্ছে উৎপাদনের সাথে জড়িত, উৎপাদন রিলেটেড কাজ করে। আর এরা হচ্ছে আমাদের প্রশাসনিক কাজ করে। ব্লু, হোয়াইট, পিঙ্ক, 3 ধরনের ক্রেতা আছে। ব্লু, হোয়াইট, পিঙ্ক। ঠিক আছে, এটা বুঝতে পারছেন? এটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে আমি দেখাচ্ছি এটা। এই যে দেখেন, হোয়াইট কলার ওয়ার্কার, তারা উচ্চ পদে যারা কাজ করে থাকেন, যারা প্রশাসনিক কাজ করেন, প্রশাসনিক কি, প্রশাসনিক কাজ করেন ছাড়া। ব্লু কলার ওয়ার্কার যারা শারীরিক কাজ বেশি করেন, নিম্ন পর্যায়ে কর্মরত, যারা উৎপাদন সংক্রান্ত কাজ করেন, উৎপাদন উৎপাদন করেন না কর্মচারীরা, এরকম। পিঙ্ক কলার ওয়ার্কার তারা হচ্ছে ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করে। এরা হচ্ছে আপনার সেবা প্রদানের সাথে জড়িত, বিক্রয়ের সাথে জড়িত, বিক্রয় রিলেটেড কাজ, বা বলা যায় মার্কেটিং রিলেটেড কাজ, মার্কেটিং এর সাথে জড়িত। তারা হচ্ছে পিঙ্ক কলার ওয়ার্কার। ব্লু কলার ওয়ার্কার, হোয়াইট কলার ওয়ার্কার, 3 ধরনের ওয়ার্কার আছে। আচ্ছা, আর কি আছে আমাদের? বিপণনের পরিবেশ। ওকে, শর্ট বিশ্লেষণ। শর্ট, একটা কোম্পানির শক্তিমত্তা, দুর্বলতা, সুযোগ, হুমকি, এগুলো হচ্ছে শর্ট বিশ্লেষণ, SWOT। যেমন শর্ট অ্যানালাইসিস করতে গেলে ধরলাম, আমরা ধরি আমাদের বিজনেস স্কোয়াড প্ল্যাটফর্মের শক্তি কি। শক্তি হচ্ছে, ধরেন আমরা অ্যাকাউন্টিং খুব ভালো করে আইডিয়া আছে, এটা আমাদের শক্তির জায়গা। উইকনেস, অপরচুনিটি, এটা হচ্ছে উইকনেস। আমাদের প্রতিষ্ঠানের ভিতরের উইকনেস কি? উইকনেস হচ্ছে আমরা প্রচার প্রচারণা কম করি, আমরা প্রচার প্রচারণাটা কম করি, বেশি প্রচার প্রচারণা করি না। এটা হচ্ছে আমাদের একটা উইকনেস, এটা হচ্ছে আমাদের একটা উইকনেস, মানে আমাদের দুর্বলতা। আচ্ছা, এবার হচ্ছে অপরচুনিটি হচ্ছে কি, বাইরে থেকে একটা সুযোগ। ধরেন আছে অন্য প্রতিযোগী যারা আছে, অন্য প্রতিযোগী যারা আছেন তাদের দুর্বল জায়গা, তারা দুর্বল হওয়ার কারণে আমরা একটু এগিয়ে যেতে পারছি। এটা হচ্ছে আমাদের জন্য একটা অপরচুনিটি, একটা সুযোগ। আর থ্রেট হচ্ছে আপনার, যে এটা দ্বারা বোঝানো হচ্ছে আমাদের এক ধরনের একটা হুমকি। সরকার অনলাইন কোচিং সেন্টারকে বন্ধের আদেশ দিচ্ছে, যে অনলাইনে কোনো ক্লাস করানো দেওয়া যাবে না। এটা হচ্ছে একটা হুমকি, যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার পরে অনলাইন প্রতিষ্ঠান বন্ধ, এটা আমাদের জন্য একটা হুমকি। এ হচ্ছে আমাদের 4টা বিষয়। তার মধ্যে এই 2টা বিষয় হচ্ছে আপনার স্ট্রেংথ এবং উইকনেস, এই 2টা বিষয় হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের ভিতরের। অপরচুনিটি আর থ্রেট হচ্ছে বাহ্যিক। আরো সহজ করে বুঝাই দিই, আপনার এই যে আপনি ধরেন অ্যাকাউন্টিং, এই ধরেন আপনি ম্যানেজমেন্টে খুব স্ট্রং, আপনি ম্যানেজমেন্ট খুব ভালো পারেন, এই সাবজেক্টে আপনি 100-তে 100, ম্যানেজমেন্ট খুবই স্ট্রং। আপনার উইকনেস হচ্ছে আপনার ইংরেজিতে আপনি খুব, ইংলিশে আপনি খুবই উইক, ইংলিশ। ম্যানেজমেন্টে স্ট্রং, ইংলিশে উইক। ঠিক আছে, এই 2টা। মিনিট। ঢাকা বিশ্ববিদ্যালয় রেজাল্ট তো দিবে, এখনো দেয় না।
ওকে। হুম, আপনি ইংলিশে উইক, আপনি ম্যানেজমেন্টে স্ট্রং বা অ্যাকাউন্টিং স্ট্রং, এটা হচ্ছে আপনার শক্তি। আর আপনার দুর্বলতার জায়গা কি? আপনার হচ্ছে ইংলিশে উইক, এটা আপনার দুর্বলতার জায়গা, বা বাংলায় উইক, এটা আপনার দুর্বলতা। ও হচ্ছে অপরচুনিটি, এটা হচ্ছে আপনার একটা অপরচুনিটি, সুযোগ, যে জিএসটি পরীক্ষায় ইংরেজিতে কোনো না পাইলে পাস না করলে হয়, মাত্র 15টা এমসিকিউ, এটা আপনার জন্য একটা অপরচুনিটি। আপনার জন্য থ্রেড, ডিইউ, ডিইউতে ইংরেজিতে পাস করতে হবে, এটা একটা আপনার জন্য থ্রেড। এই চারটা বিষয়, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, এই চারটা হচ্ছে আপনাদের। তার মধ্যে দুইটা হচ্ছে স্ট্রেংথ, উইকনেস প্রতিষ্ঠানের ভিতরে, অপরচুনিটি, থ্রেট প্রতিষ্ঠানের বাইরের বিষয়। ওকে, আজকের সর্বশেষ পড়া হচ্ছে আমাদের বিপণন পরিবেশ। বিপণন পরিবেশ এটা হচ্ছে আমাদের একটা, যে আমাদের যেমন ব্যবসায়ের পরিবেশ আছে, বিপণনের একটা পরিবেশ আছে। তো বিপণনের দুই ধরনের পরিবেশ, একটা হচ্ছে ব্যষ্টিক, একটা হচ্ছে সামষ্টিক। ব্যষ্টিক হচ্ছে আপনার এককভাবে কোনো প্রতিষ্ঠান নিয়ে কাজ করা, ক্ষুদ্র। আর সামষ্টিক হচ্ছে এককভাবে কোনো আলোচনা না করে ওভারঅল আলোচনা করা। এককভাবে আলোচনা করে কে বলা হয়? ব্যষ্টিক। আর ওভারঅল আলোচনা করা হচ্ছে সামষ্টিক। যেমন আপনার দেখা গেছে শুধুমাত্র আপনার পরিবারের আয় প্রতি মাসে হচ্ছে 30,000 টাকা, এটা হচ্ছে আমাদের ব্যষ্টিক। একটা পরিবারকে নিয়ে আয় করে চিন্তা করছে। আর পুরো বাংলাদেশের সকল মানুষের পারিবারিক আয় বা মাসিক আয় হচ্ছে ধরেন 12,000 টাকা, এটা হচ্ছে সামষ্টিক। শুধু আপনাকে এককভাবে চিন্তা করা ব্যষ্টিক, পুরো বাংলাদেশ নিয়ে চিন্তা করা সামষ্টিক। তাহলে ব্যষ্টিক হচ্ছে ক্ষুদ্র পরিসরে, আর সামষ্টিক হচ্ছে বৃহৎ পরিসরে। ব্যষ্টিকটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনার পরিবারকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, সামষ্টিককে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। ব্যষ্টিক হচ্ছে কি? নিয়ন্ত্রণযোগ্য। সামষ্টিকটা হচ্ছে অযোগ্য, নিয়ন্ত্রণ করা সম্ভব না। এই ব্যষ্টিকটা সরাসরি প্রভাব বিস্তার করে, আর সামষ্টিকটা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। বাস, এটুকু শুধু মাথায় রাখবেন। হ্যাঁ, ব্যষ্টিক, সামষ্টিক। চলো আমরা দেখে আসি এই পড়াটা কি আছে। বাজারজাতকরণ কার্যক্রমের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। ব্যষ্টিক হচ্ছে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে, আর সামষ্টিক হচ্ছে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। সামষ্টিক হচ্ছে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। বাজারজাতকরণ পরিবেশ দুই প্রকার, ব্যষ্টিক আর হচ্ছে সামষ্টিক। ওকে, প্রতিষ্ঠানের বিপণন কাজকে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে হচ্ছে ব্যষ্টিক, আর প্রতিষ্ঠানের বিপণন কাজকে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে হচ্ছে সামষ্টিক। এটা তো একটু আগেই বললাম, আশা করি বিষয়টা ক্লিয়ার। ব্যষ্টিক সরাসরি প্রভাব বিস্তার করে, সামষ্টিক আমাদের পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। পরীক্ষায় প্রশ্ন আসবে কি, নিচে কোনটি ব্যষ্টিক পরিবেশের উপাদান, নিচে কোনটি সামষ্টিক পরিবেশের উপাদান, এগুলো পরীক্ষায় আসে। ওকে, এবার আসেন ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো কি কি। কোম্পানি, এটা আপনার প্রতিষ্ঠানের কোম্পানি, এটা তো ব্যষ্টিক, আপনার ছোট পরিসরে এটা আপনার প্রতিষ্ঠান। সরবরাহকারী, যে আপনাকে পণ্য সরবরাহ করে দেয়, সে হচ্ছে ব্যষ্টিক। বিপণন মধ্যস্থকারী, যে পাইকারি ও খুচরা বিক্রেতা যারা আছেন, উৎপাদনকারী ও ভোক্তার মাঝে সংযোগ করে যারা, এরা হচ্ছে আমাদের ব্যষ্টিক। ক্রেতা, আপনার ক্রেতা ব্যষ্টিক। প্রতিযোগী, আপনার প্রতিযোগী ব্যষ্টিক। জনগোষ্ঠী, যারা আপনার প্রতিষ্ঠানকে সরাসরি প্রভাব বিস্তার করে, জনসংখ্যা না, জনগোষ্ঠী। এটা আপনার পরিবারের, আপনার প্রতিষ্ঠানে এইগুলো সরাসরি প্রভাব বিস্তার করে, এটা মুখস্থ করেন। কোম্পানি, সরবরাহকারী, বিপণন মধ্যস্থকারী, ক্রেতা, প্রতিযোগী, জনগোষ্ঠী। কোম্পানি, সরবরাহকারী, জনগোষ্ঠী, ক্রেতা, প্রতিযোগী, সরবরাহকারী। কোম্পানি, সরবরাহকারী, বিপণন মধ্যস্থকারী, ক্রেতা, প্রতিযোগী, জনগোষ্ঠী। এগুলো হচ্ছে সরাসরি প্রভাব বিস্তার করে, এগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। ঠিক আছে, প্রত্যক্ষ প্রভাব সৃষ্টি করে এগুলো, এটা মুখস্থ করেন। আর এটা হচ্ছে সামষ্টিক। কি কি? জনসংখ্যাগত পরিবেশ, জনগোষ্ঠী না, জনসংখ্যাগত। যেমন জনসংখ্যার আয়তন, এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। ঘনত্ব, অবস্থান, বয়স, লিঙ্গ, বর্ণ, পেশা, এগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, এগুলো হচ্ছে সামষ্টিক। অর্থনৈতিক পরিবেশ সামষ্টিক, প্রাকৃতিক পরিবেশ সামষ্টিক, প্রযুক্তিগত পরিবেশ সামষ্টিক, রাজনৈতিক পরিবেশ সামষ্টিক, সাংস্কৃতিক পরিবেশ সামষ্টিক, এগুলো হচ্ছে সামষ্টিক। পরিবেশগুলো হচ্ছে সামষ্টিক। কি কি? জনসংখ্যাগত পরিবেশ, অর্থনৈতিক, প্রযুক্তিগত, রাজনৈতিক, তারপরে হচ্ছে আমাদের এই সাংস্কৃতিক এবং প্রাকৃতিক, এগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। প্রাকৃতিক পরিবেশ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন? সম্ভব না। অর্থনৈতিক পরিবেশ
আপনার পক্ষে কি সম্ভব নাকি? জীবনেও না। জনসংখ্যাগত পরিবেশ, এটাও সম্ভব না। প্রযুক্তিগত পরিবেশ, এটাও আপনার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না। রাজনৈতিক পরিবেশ তো জীবনেও পারবেন না। সাংস্কৃতিক পরিবেশ, এটাও আমাদের ইতিহাস ঐতিহ্য থেকে আসছে, এটা আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না। এগুলো হচ্ছে নিয়ন্ত্রণের অনুপযোগ্য। এগুলো মুখস্থ করবেন যে কোনটা কোন পরিবেশের উপাদান। ক্লিয়ার? তো আজকে যা যা পড়াইছি একটু সামারি করে দিচ্ছি। আমরা আজকে পড়াইছি হচ্ছে বিপণনের যে যুগগুলো। আপনাদের টোটাল 8টা যুগ পড়ানো হয়েছে। এরপরে পড়িয়েছি হচ্ছে বিপণনের মতবাদ, 5টা মতবাদ পড়িয়েছি। এরপরে পড়িয়েছি হচ্ছে আমাদের ক্রেতা, এই বিপণনের যে মৌলিক ধারণাগুলো আছে না, সেগুলো পড়িয়েছি। টোটাল 5টা মৌলিক ধারণা ছিল বিপণনের, যে মৌলিক ধারণাগুলো, যে প্রয়োজন অভাব চাহিদা থেকে শুরু করে বাজার পর্যন্ত। এরপরে পড়িয়েছি হচ্ছে আমাদের যে ক্রেতার প্রকারভেদ, যে 4 ধরনের ক্রেতা আছে, আপনার নাসরবান্দা, প্রকৃত, এইগুলো প্রকৃত বন্ধু, এরকম। তারপরে পড়িয়েছি হচ্ছে আমরা যে বিপণনের আপনার ওই যে বিএসসি, বোস্টন কাউন্সিলিং গ্রুপ, BCG, এটা বোস্টন কাউন্সিলিং গ্রুপ, যেটা 1913 সালে 1963 সালে তৈরি হয়েছিল। যাই হোক, এই বোস্টন কনসাল্টিং গ্রুপের যে 4টা বিষয় আছে, যে আমরা স্টার, ক্যাশ কাউস, তারপরে হচ্ছে কোশ্চেন মার্ক, ডগস, এগুলো সম্পর্কে আলোচনা করছি। এরপরে হচ্ছে আমরা ওয়ার্কার, 3 ধরনের যে ওয়ার্কার গুলো আছে, ব্লু কলার ওয়ার্কার, তারপরে হোয়াইট কলার ওয়ার্কার, তারপর হচ্ছে ব্লু কলার, হোয়াইট কলার, আর একটা হচ্ছে পিঙ্ক, এই 3টা সম্পর্কে পড়ছি। তারপরে হচ্ছে বিপণনের যে পরিবেশ, বিপণনের যে পরিবেশ, সামষ্টিক ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো সহ পড়লাম। এবং আরেকটা বিষয় পড়ছি, সেটা হচ্ছে শর্ট অ্যানালাইসিস, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, থ্রেট, এই 4টা বিষয় পড়েছি। এই হচ্ছে 1 এবং 2 অধ্যায়ে টোটাল সামারি। আশা করি আজকের ক্লাসের মাধ্যমেই 2-1টা MCQ কমন চলে আসবে আপনাদের। এগুলো হচ্ছে বোঝার বিষয়, আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, শর্ট সিলেবাসে না থাকুক সেটা তো দেখার বিষয় না।